This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো, 26-এ এই ভোটের আগেই কোপ পড়লো আরো এক পুরো বোর্ডে। এবার কোপ পড়লো খড়গপুর পুরো বোর্ডে। পুরো বোর্ড ভেঙে পুরসভার দায়িত্ব দেওয়া হচ্ছে মহকুমা শাসককে। দেবব্রত রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, কি কারণ? দেখো, যেটা জানা যাচ্ছে যে গত ঠিক এক মাস আগেই কিন্তু ডিসেম্বর মাসের শেষের দিকে কিন্তু পৌরসভাকে শোকজ করেছিল পুরো উন্নয়ন নগর দপ্তর। সেই শোকজের লেটারও কিন্তু দিয়েছিল পুরো বোর্ড মিটিং করে, কিন্তু মনে করা হচ্ছে সেই শোকজ লেটারে সন্তুষ্ট হয়নি রাজ্য সরকার, তাই হয়তো এই ডিসলভ করে দেওয়া হলো এবং পুরো প্রশাসনের ঘাড়ে এই পুরো বোর্ড তুলে দেওয়া হলো। মূলত সেখানে অভিযোগ করা হয়েছিল পানীয় জলের সংকট, অপরিচ্ছন্ন রাস্তাঘাট, বিভিন্ন জায়গায় আবর্জনার স্তূপ, বর্জ্য পদার্থ সংগ্রহে অনিয়ম সহ বিভিন্ন দাবি রাখা হয়েছিল, বিভিন্ন অভিযোগ তোলা হয়েছিল সেই শোকজ লেটারে। এবং সেই চিঠিকেই বলা হচ্ছে সেই চিঠিটার পরেই পরবর্তী পদক্ষেপ কিন্তু এই আজকে যে চিঠি এসে পৌঁছেছে ইতিমধ্যে মহকুমা শাসকের দপ্তরে, খড়গপুরের মহকুমা শাসকের দপ্তরে, সেখানে সেই চিঠি সেখানে পরিষ্কার বলা হয়েছে যে এই পুরো বোর্ডকে পুরোপুরিভাবে ডিসলভ করে দেওয়া হলো। তার ফলে প্রশাসনিকভাবে এসডিওকে ওই পৌরসভার দায়িত্ব দেওয়া হলো। আর ভোটের আগে এই যে পুরসভার পুরো বোর্ড ভেঙে দেওয়া, সেটা কিন্তু রাজনৈতিক মহল একটা অন্যভাবে ব্যাখ্যা করবে এবং কি বলার সেটা কি বলছে রাজনৈতিক ভাবে সেটা কিন্তু আমার দেখার বিষয়। দেবব্রত, একটু সঙ্গে থাকো। আপনাদের আরো একবার জানাই, 26-এ ভোটের মুখে ভেঙে দেওয়া হলো আরো এক পুরো বোর্ড। আর এবার কোপ পড়লো খড়গপুর পুরসভায়। পুরো বোর্ড ভেঙে পুরসভার দায়িত্ব দেওয়া হচ্ছে মহকুমা শাসককে। এবার ভেঙে দেওয়া হলো খড়গপুর পুরো বোর্ড। 26-এর ভোটের মুখে কোপ পড়লো আরো এক পুরো বোর্ডে। বেহাল পুরো পরিষেবার খেসারত দিতে হলো, সেই কারণই দর্শানো হয়েছে। বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গে আমরা ইতিমধ্যেই যোগাযোগ করতে পেরেছি। দেবজিৎ বাবু, এবার খড়গপুর পুরো বোর্ড ভেঙে দেওয়া হলো এবং সেখানে কারণ দেখানো হচ্ছে যে পারফরমেন্স করতে পারেনি, অর্থাৎ পরিষেবাও যথাযথ প্রদান করতে পারেনি, সেই কারণেই তার খেসারত দিতে হচ্ছে, সেই কারণেই পুরো বোর্ড ভেঙে দেওয়া হলো। এইসব হচ্ছে ঘুরিয়ে ক্ষমতা দখল করা, ত্রিস্তরীয় ব্যবস্থাকে ভেঙে দেওয়া, সাংবিধানিক পদ্ধতিকে ভেঙে, মানে যেটা ত্রিস্তরীয় ব্যবস্থা সেটাকে ভেঙে সরাসরি নবান্ন থেকে এক নায়কতন্ত্রের যে মুঠো সেটাকে আরো শক্তিশালী করার চক্রান্ত। এর আগে আমরা দেখেছি কৃষ্ণনগর পৌর বোর্ডেও তাই হলো, খড়গপুরেও তাই হলো। এবং যে পৌরসভায় নির্বাচন হওয়ার কথা ছিল সেগুলোতে বারংবার বিভিন্ন রকম আদেশ থাকা সত্ত্বেও সেসব জায়গায় নির্বাচন হয়নি। সরাসরি নবান্নের একনায়কতন্ত্র সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে এবং প্রশাসনিক প্রাতিষ্ঠানিক দুর্নীতি সেটাকে আরো শক্তপোক্ত করার জন্য চক্রান্ত করে এসব হয়েছে। বাঙালি এটা জানে, বাঙালি এর বিরোধিতা করবে, সেই জন্য পাল্টানো দরকার। চাই বিজেপি সরকার এই স্লোগান দিয়ে বাঙালি 26-এর নির্বাচনে বিজেপিকে জেতাবেন, তারপরে প্রতিটি পৌরসভায় বিজেপির জয় পতাকা উঠবে। ধন্যবাদ দেবজিৎ বাবু। কোনো দুর্নীতি করার জায়গা কোথায়? এখানে ই টেন্ডার আছে, দুর্নীতি কোথা থেকে হবে? আগে যখন ই টেন্ডার ছিল তখন প্রচুর দুর্নীতি হয়েছে, সেটাই বলতে পারি। সেটাকে যদি এখনো ধরে থাকে তাহলে বলা মুশকিল। কালো জলের এটা 2016 থেকে 16-17 থেকেই কালো জলটা আসছে। আমরা এখন অনেকটাই পরিষ্কার করেছি। দাবি আদায়। এবার তৃণমূল সরকারকে হুঁশিয়ারি আশা কর্মীদের, যদি তাদের পাওনা গন্ডা যা রয়েছে তা মিটিয়ে না দেওয়া হয় তাহলে 26-এর ভোটে তারাও পাওনা বুঝিয়ে দেবে। তারকেশ্বরের ধিক্কার মিছিল থেকে হুঙ্কার আশা কর্মীদের। আমরা আন্দোলন চালিয়ে যেতে বাধ্য হব। সরকার ভাবুক 2026 সালে ভোট আছে, ওনাদেরও তো পাওনা আছে আমাদের কাছ থেকে। এই পাওনাটা আমরা সহজেই বোঝাবো। যদি আমাদের জন্য কিছু না ভাবা হয়, না কিছু করা হয়, আমাদের যদি এইভাবে বঞ্চনা যদি করে দেওয়া হয়, আর কাজের উপর কাজ, একটার পর একটা কাজ যদি ঠান্ডা করে বসে বসে চাপিয়ে দেওয়া হয়, তার তো কোনো পয়সাই দেওয়া হয় না। অনেক দিনের সমস্যা,
এবং আশা কর্মীরা তারা উপযুক্তভাবে তাদের অধিকারের জন্য লড়াই করছে এবং তাদের সাপোর্টে রয়েছি। এবং আশা কর্মীরা তাদেরকে এটাই বলবো, আর 2 মাস অপেক্ষা করে যান, আপনাদের সুসময় আসছে এবং আপনারা যেটা চাইছেন ভারতীয় জনতা পার্টির সরকার এসে আপনাদের এই সমস্যা মেটাবে। সব জায়গাতেই কিছু পকেটে কিছু রাজনৈতিক দলের এখন কোনো বিরোধীর কেউ আছে, তারা হয়তো বলেছে সরকার উল্টে দেওয়ার কথা। তো এখন সরকার উল্টে দিলে তারা জানেন যে তারা যে এখন ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি ভাতাটা পান সেটা মমতা ব্যানার্জির দেয়া, আর তাদের বাড়িগুলো সুরক্ষিত আছে আরো এতগুলো স্কিমের মাধ্যমে, সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। ফলে তারা নিশ্চয়ই তাদের দাবি জানাচ্ছেন, কিন্তু তারা সরকারের পক্ষেই থাকবে। আশা, মিড ডে মিল, আইসিডিএস, ভিআরপি, তারপর হচ্ছে পঞ্চায়েতে যারা ট্যাক্স কালেক্টর, যারা 100 দিনের কাজ করে, যারা পুরসভায় যারা কন্ট্রাকচুয়াল, যারা হচ্ছে মাস্টার রোলে কাজ করে, এদের সবারই বলা উচিত 26-এ হিসেব বুঝিয়ে দেবে, যাদের হিসেব এরা বোঝায়নি। বুধবার স্বাস্থ্য ভবন অভিযানে পুলিশের নির্যাতনের প্রতিবাদে আশাকর্মীদের বিক্ষোভ মিছিল, রাজ্যের জেলায় জেলায় ধিক্কার সমাবেশ, রানীগঞ্জের জাতীয় সড়ক অবরোধ, বাঁকুড়া, শ্রীরামপুর, দুর্গাপুর, বসিরহাট সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল আশাকর্মীদের। যে ছবিগুলো আপনারা দেখছেন, একের পর এক ছবি দেখছেন আপনারা, আশাকর্মীরা তারা বিক্ষোভ করে। বুধবার স্বাস্থ্য ভবন অভিযানে পুলিশি নির্যাতনের প্রতিবাদে আশাকর্মীদের বিক্ষোভ মিছিল। এদিকে ভোটের আগে দিকে দিকে টার্গেট হচ্ছে বিজেপি নেতা এবং তাদের পরিবার। অন্তত 3টে খবর আপনাদেরকে একসঙ্গে আমরা দেখাতেই পারি। আমরা শান্তিপুরের ছবি আপনাদেরকে দেখিয়েছি, আমরা কোচবিহার দেখিয়েছি, আর এবার আপনাদেরকে দেখাচ্ছি আমরা বাঁকুড়ার ওন্দায়। সেখানে বিজেপি নেতাকে সপরিবারে খুনের চেষ্টার অভিযোগ। কি অভিযোগ উঠছে শিউরে যাবেন। অভিযোগ করা হয়েছে বাড়ির দরজা আটকে বাড়িতে পেট্রোল ঢেলে গোটা পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল। রাতের অন্ধকারে বিজেপির মিডিয়া সেলের যিনি নেতা রয়েছেন সেই তাপস বারিকের বাড়ি এবং দোকানে হামলা চালানো হয়। আর এক্ষেত্রে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে তৃণমূলের দিকে, যদিও তৃণমূল এই দাবি উড়িয়ে দিয়েছে। তারা বলছেন যে এটা পুরোটাই বিজেপির গোষ্ঠী কোন্দল। আজকা এসে শিকল দিয়ে বেলুন দিয়ে আগুন ধরে দিয়ে চলে গেল। দোকানটা ভাঙচুর করে। আর কি হয়েছিল? আর দোকান যাচ্ছিল, আমাদের ঘরে যাচ্ছিল, পুড়ে গেছে। গ্রামবাসীর সহায়তায় আমরা কোনোরকম করে 3 জন মিলে বেঁচেছি, নালে আজকে জীবন্ত লাশ হয়ে আমরা বেরোতাম। মানে আমরা চেঁচামেচি করার পরে গ্রামের লোক আসে, গ্রামের লোক এসে শিকলটা খুলে দেয়, আমরা কোনো মধ্যে প্রাণে বেঁচে ফিরি। আর আমি তারপরে ওদের পিছনে পিছনে ধাওয়া করি, ওখানে বলে যে পার্টি করলে সারা মেরে দেবো, এরকম হুমকি দেয়। তারপরে আমরা ওখান থেকে ফিরে চলে আসি। গোটা বাড়ি তখন আমার সারা জ্বলে গেছে। গ্রামবাসীর সহযোগিতায় আমি মোটামুটি আমার পরিবার আজকে বেঁচে ফিরেছি। অভিযোগটা কাদের দিকে? অভিযোগটা এই তৃণমূলের দুষ্কৃতি করে। যেটা কেন? কারণ আমি বিজেপি করি, তার জন্য বিজেপি করার অপরাধে আমাকে করেছে। আপনি কি আতঙ্কিত? হ্যাঁ, আমি তো অবশ্যই আতঙ্কিত। আমি এর সঠিক বিচার চাই। এটা কারা করলো, কারা ঘটালো, এটা আমি সঠিক তদন্ত চাই। শিকলটা যদি খুলে না দিত, পুলিশের গাড়িতে হয়তো তাদের লাশগুলো আজকে বাঁকুড়ায় পোস্টমর্টম করতে যেত। তাই আমরা প্রশাসনের কাছে বলবো যে অবিলম্বে দুষ্কৃতিকারীদিকে, যেহেতু সিসি ক্যামেরা রয়েছে এবং সাধারণ গ্রামের লোক আগুনে আসার আগেই তৃণমূলের কয়েকজন নেতা ওই রাত্রি 2:30-3টার সময় ভোরবেলায় ওইখানে কি করছিল তারা খবর নিতে গেছে। আমরা পুলিশকে বলবো তাদেরকে অ্যারেস্ট করলে আসল ঘটনা উঠে আসবে। বিজেপির একটা স্বভাবে দাঁড়িয়ে গেছে কিছু ঘটনা ঘটলে তৃণমূলকে দোষারোপ করা। এরা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। ওনাতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিয়েছে। যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে বিজেপি কর্মীরা পৌঁছানোর আগে সেই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সহ আমাদের সমস্ত কর্মীরা সেই ব্যক্তির পাশে গিয়ে দাঁড়ায় এবং সেখানে আগুন নেভানোর কাজে হাত লাগায়। পরবর্তীকালে দমকল এবং প্রশাসন গিয়ে সেখানে পৌঁছেছে। এই অন্তর্কল হয়ে জেরে এটা ঘটেছে কিনা আমি প্রশাসনকে অনুরোধ করবো সেটাও তদন্ত করার জন্য। সবসময় তৃণমূলের ঘাড়ে দোষ চাপাবো জলপাইগুড়িতে তৃণমূল কংগ্রেসের নেত্রী মহুয়া গোপ, তার মুখে হুমকি শাসানি। তিনি দলীয় কর্মীদের নিদান দিচ্ছেন। তিনি কি বলছেন যে বিজেপি নেতারা যদি গ্রামে ঢোকে তাহলে তাদের তাড়া করুন। এসআইআর ইস্যুতে বিজেপি এবং কমিশনকে তীব্র আক্রমণ জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসেরই জেলা সভাপতি মহুয়া গোপে। এদিকে পাল্টা কটাক্ষ করা হচ্ছে বিজেপির তরফ থেকে। কি বলা হচ্ছে? তৃণমূল কংগ্রেসের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে।
বিজেপির নেতাদের যদি ঘোরাঘুরি করতে দেখেন, একদম দায়িত্ব নিয়ে বলছি তারা করুন। এরা আপনার অধিকারকে খর্ব করতে আসছে, তারা করতে হবে। মায়েরা তারা করতে হবে। আজকে মায়েদের সম্মানে আঘাত করে যারা, যেই নেতারা বলে লক্ষ্মীর ভান্ডার যারা নেয় তাদের ঘরে বন্ধ করে রাখার বিধান দেয় বিজেপির নেতারা। সেই মহিলারা আজকে গ্রামে গেলে বিজেপির নেতারা সেই মহিলাদের কাছে তারা খাবে, এই সম্মান দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের কাণ্ডারি অভিষেক ব্যানার্জি সেই মানুষের আন্দোলনে নেমেছে। নির্বাচন কমিশনকে দিয়ে বিজেপির যে চক্রান্ত আজকে বাংলার মাটিতে যেটা সংগঠিত হয়েছে, এখানে নিশ্চয়ই বক্তব্যের মধ্যেও শুনেছেন দেবাংশু বলছিল যে বিহারে তো এই লজিক্যাল ডিসক্রিপেন্সি ছিল না। আজকে এই বাংলার মানুষের উপরে, গণতন্ত্রের উপরে এই অত্যাচার নেমে এসছে। তো সেটার জন্য যেমন তৃণমূল কংগ্রেস, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের নেতা অভিষেক ব্যানার্জি যে কথাগুলো বলেছিলেন আজকে অক্ষরে অক্ষরে পড়ে গেল। রাজনৈতিকভাবে যারা লড়াই করতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, তারা বারবার আজকে এই চক্রান্তগুলো করছে। এটা তো কিছু সাধারণ মানুষ, তৃণমূল কংগ্রেস নয়, এখন সাধারণ মানুষই বিজেপির নেতাদের তাড়া করবে। এগুলো শুনে আমরা ভয় পাই না। এখানকার মণ্ডল সভাপতিকে দুদিন আগে মেরেছে এই সভাটা বানচাল করার জন্য। তারপরেও 3টে থেকে মানুষ এসেছে, আমি 5:40 পৌঁছেছি, প্রায় 6:30 7টা বাজতে যায়। এখনো অন্তত চোখের সামনে যা দেখছি 1000 দাঁড়িয়ে আছে। সভাতে তো 4 গুণ লোক ছিল। অতএব কেউ ভয় টয় পায় না, ওসব দিন কেটে গেছে। ভয় তৃণমূল কংগ্রেসই পায়, ভয় আমাদের লোকেরা পায় না। আর এসব বাজার গরম করা কথাবার্তা যারা বলছে তাদেরকেই পালাতে হবে, পালিয়ে মোল্লা ইউনূসের কাছে যেতে হবে। আইপ্যাক কাণ্ডের পর কলকাতায় ইডি ডিরেক্টর রাহুল নবীন, আপনাদেরকে জানিয়ে রাখি 3রা ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে আইপ্যাক শুনানির আগে ইডি দপ্তরের জোর তৎপরতার এর মধ্যে কলকাতায় পৌঁছলেন ইডি ডিরেক্টর রাহুল নবীন। কথা বলবো সুজয়, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সুজয়ের সঙ্গে কথা বলবো। সুজয়, মাঝেরটা দেখতে পাচ্ছ সরাসরি যে এই মুহূর্তে কলকাতা বিমানবন্দরে ইডির যে ডিরেক্টর রাহুল নবীন তিনি এসে পৌঁছলেন এবং তার জন্য বিশেষ নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। এবং যেহেতু আগামীকাল শুক্রবার তার সূচি রয়েছে, অর্থাৎ তার ইডি সিজিও কমপ্লেক্সে যে ইডি দফতর সেখানে তার বৈঠক রয়েছে ইডির অফিসারদের সঙ্গে, ইডির ইস্টার্ন জোনের অফিসারদের সঙ্গে। সেই বৈঠক করতে তার এই মুহূর্তে কলকাতায় আসা। এবং যেমনটা আমরা দেখছি যে আজকে সন্ধ্যাবেলায় ঠিক 7:10 তিনি দিল্লি থেকে কলকাতায় এলেন। আগামীকাল সকাল 11টায় সিজিও কমপ্লেক্সে বৈঠক রয়েছে ইডির অফিসারদের সঙ্গে। এবং এই বৈঠকে কিন্তু সেই আইপ্যাকের সাম্প্রতিকতম যে ঘটনা, আইপ্যাকের দফতরে তল্লাশি, সেই ঘটনা আমি ছবি দেখাবো। ইডির অন্যান্য অফিসাররাও এসছেন, তাদের ছবিটা দেখাবো যে রিসিভ করতে এসেছিলেন ইডির অন্যান্য অফিসাররা ডিরেক্টরকে। 2 জয়েন্ট ডিরেক্টর জোন 1, জয়েন্ট ডিরেক্টর জোন 2 তারা এসেছিলেন তাকে রিসিভ করতে। প্রোটোকল অনুযায়ী যে কোনো ডিরেক্টর যখন আসে তখন তাদেরকে রিসিভ করতে জয়েন্ট ডাইরেক্টর বা সেখানকার যে শীর্ষ পদাধিকারীরা থাকেন তারা উপস্থিত হন এবং সেটাই আমরা দেখলাম। এরপর এখান থেকে তিনি যাবেন বিএসএফের যে হেডকোয়ার্টার, সেখানে তার আজকে থাকার বন্দোবস্ত রয়েছে। আগামীকাল বেলা 11টায় সিজিও কমপ্লেক্সে তার বৈঠক রয়েছে এবং অফিসারদের সঙ্গে আলোচনা করবেন, প্রত্যেকটা মামলা নিয়ে রিভিউ করবেন। সর্বোপরি আইপ্যাকে যে ঘটনা ঘটেছিল, আইপ্যাকে তল্লাশির সময় যেভাবে ইডি অফিসারদের বাধার মুখে পড়তে হয়েছিল, হেনস্থা হতে হয়েছিল এবং নথি ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে আইপ্যাক মামলায়, সেই গুরুত্বপূর্ণ মামলাটি কিন্তু আগামীকালের বৈঠকে অফিসারদের সঙ্গে বৈঠকে উঠতে চলেছে বলে জানা যাচ্ছে। এবং সেইখানে ইডির ডিরেক্টর তার সঙ্গে লিগ্যাল টিম থেকেও কিন্তু সদস্যরা এসছেন, যাদের সঙ্গে এই মামলার পরবর্তী যে বিষয়, যেহেতু আগামী 3রা ফেব্রুয়ারি রয়েছে সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি, সেই বিষয়ে আলোচনা হতে চলেছে যে কোন পদক্ষেপ নেবে ইডি, কোন স্ট্র্যাটেজিতে তারা সেই মামলার নিজেদের জয় ছিনিয়ে আনবে। এবং তারা চাইছে, যেহেতু তারা আবেদন করেছে যে সিবিআই তদন্ত করা হোক, আগামীকালের বৈঠকে সিবিআই অফিসারদের থাকার কথাও শোনা যাচ্ছে ওই বৈঠকে। তার পাশাপাশি যেহেতু এই নিয়ে দ্বিতীয়বার এ রাজ্যে, এর আগে সন্দেশখালী এবং এই নিয়ে দ্বিতীয়বার দেখা যাচ্ছে তদন্ত করতে গিয়ে বাধার মুখে পড়তে হচ্ছে, তাই সিআরপিএফের তরফ থেকেও একজন শীর্ষ পদস্থ কর্তার থাকার কথা রয়েছে, যার সঙ্গে পরবর্তীতে এই ধরনের কোনো তল্লাশি অভিযান হলে কিভাবে ইডি এগোবে, কীরকম নিরাপত্তা বন্দোবস্ত দরকার, সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। ফলে আইপ্যাক কাণ্ডের পরে এই প্রথম ইডির ডিরেক্টরের কলকাতা এসে পৌঁছানো এবং ঠিক সুপ্রিম কোর্টে অবশ্যই নজর থাকবে। ধন্যবাদ।